নমস্কার, ভাবের দেশে আপনাকে স্বাগত। শুরু করতে চলেছি আজকের গল্প সাদাত হাসান মান্টোর লেখা কালি সালোয়ার। দিল্লি আসার আগে ও আম্বালা ছাউনিতে থাকত। সেখানে কয়েকজন গোঁড়া ওর খদ্দের ছিল। এই গোঁড়াদের সঙ্গে মেলামেশার জন্য ও 10-15টা ইংরাজি শব্দ শিখে গিয়েছিল। ওদের কাছ থেকে শেখা এসব শব্দ ও অবশ্য সবসময় ব্যবহার করত না। কিন্তু দিল্লি এসে ওর কারবার যখন মন্দা হলো, তখন ও ওর প্রতিবেশী তামাঞ্চা জানকে বলল, দিস লাইফ ভেরি ব্যাড। এই জীবন এত কষ্টকর যে একটু খাবারও জোগাড় হয় না। আম্বালা ছাউনিতে ওর ধান্দা খুব ভালোভাবে চলতো। ছাউনির গোড়ারা মদ খেয়ে ওর কাছে আসতো, আর ও 3-4 ঘন্টার মধ্যে 8-10টি গোড়ার সঙ্গে কাজ কারবার পুরো করে 20-30 টাকা রোজগার করে নিত। আর এই গোড়ারাই ওর দেশের লোকদের মোকাবেলা করার জন্য খুব জবরদস্ত ছিল। এর অর্থ অবশ্য এই নয় যে গোড়ারা যে ভাষায় কথা বলতো তা সুলতানা বুঝতে পারত না, বরং এই ভাষা না জেনে সুলতানা ভালোই করেছিল। যদি তারা ওর কাছে কিছু জানতে চাইতো, তবে ও মাথা কাট করে বলতো, সাহেব, তোমাদের কথা আমি বুঝি না। আর তারা যদি বেশি জবরদস্তি করত, তবে ও নিজের ভাষায় তাদের গালিগালাজ দিত। তারা যদি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকতো, তবে ও বলতো, সাহেব, তোমরা একেবারে উল্লুকা পাঠা, হারামজাদা, বুঝেছো? যখন সাহেবদের এইভাবে গালিগালাজ করতো, তখন ওর কণ্ঠে কোনো তেজ থাকতো না, বরং ভালোবাসায় গদগদ হয়ে বলতো। ওরা যখন হাসতো, তখন ওদের মুখ দেখে সুলতানার মনে হতো যেন বিলকুল উল্লুকা পাঠা। কিন্তু এখানে দিল্লিতেও যতদিন হয় এসেছে, তার মধ্যে একদিনও কোনো গোঁড়া ওর কাছে আসেনি। 3 মাস ধরে ও হিন্দুস্তানের ওই শহরে আছে। শুনেছে এই শহরে বড়লাট সাহেব থাকেন, যিনি গরমের সময় সিমলাতে যান। এই 3 মাসে মাত্র 6 জন মানুষ ওর কাছে এসেছে। মাত্র 6 জন, অর্থাৎ মাসে 2 জন। আর এই 6 জন খদ্দেরের কাছ থেকে খোদার নামে শপথ করে বলা যায় ও মাত্র 18.5 টাকা কামিয়েছে। 3 টাকার চেয়ে বেশি কেউ দিতেই চায় না। এই 6 জনের মধ্যে 5 জনের কাছে সুলতানা তার রেট 10 টাকা বলেছিল, কিন্তু আশ্চর্যের কথা, তারা প্রত্যেকেই বলেছিল 3 টাকার বেশি 1 কানা করিও দেব না। জানি না কেন তারা প্রত্যেকেই ওকে 3 টাকার সামগ্রী ভাবলো। তাই 6ষ্ঠ খদ্দের যখন এলো, তখন নিজেই তাকে বলল, দেখো, আমি পুরো 3 টাকা নেব, আর এর 1 আধলা কম বললে হবে না। তোমার মর্জি হয়তো থাকো, নয়তো চলে যাও। 6ষ্ঠ খদ্দেরটি ওর এই জবাব শুনে কোনো দরদাম না করে রাজি হয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে যখন নিজের কোট খুলতে লাগলো, তখন সুলতানা তাকে বলল, দুধের জন্য 1 টাকা দাও দেখি। পুরো 1 টাকা সে সুলতানাকে দিল না। নতুন রাজার একটা চকচকে আধুলি পকেট থেকে বের করে দিল, আর সুলতানাও চটপট সেই আধুলিটা নিয়ে নিল। যা পাওয়া যায় তাই যথেষ্ট। 3 মাসে 18.5 টাকা। মাসে 20 টাকাতেই বাড়িরই ভাড়া, যাকে বাড়ির মালিকরা ইংরেজিতে ফ্ল্যাট বলে। এই ফ্ল্যাটে এমন স্যানিটারি ব্যবস্থা ছিল যে লোহার শিকল ধরে টানলেই সমস্ত নোংরা জলের তোড়ে একেবারে নিচের নর্দমার হাওয়া হয়ে যেত, এবং খুব শব্দ হতো। প্রথম এই শব্দে ও খুব ভয় পেয়ে যেত। প্রথম দিন ও যখন পায়খানায় গেল, সেদিন ওর কোমরে একটা টনটনে ব্যথা হচ্ছিল। কাজ ছেড়ে উঠতে গিয়ে ওই শিকল ধরে নিজেকে কোনো মতে সামলে নেয়। এই শিকল দেখে ও ভেবেছিল তাদের যাতে অসুবিধা না হয়, সেই জন্যই হয়তো এই বাড়িতে শিকল ঝুলিয়ে রাখা হয়েছে। কারো কোনো অসুবিধা হলে যাতে ওই শিকলের সাহায্য নিতে পারে। কিন্তু যেই ও শিকল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তখন ওপরে খট করে একটা আওয়াজ হলো, আর জল এমন তোড়ে শব্দ করে বের হলো যে ভয়ে ও চিৎকার করে উঠল। খোদা বক্স তখন অন্য একটা ঘরে
নিজের ফটোগ্রাফির জিনিসপত্র গোছগাছ করছিল এবং পরিষ্কার একটা বোতলে হাইড্রোক্লোরাইন ঢালছিল। সুলতানার চিৎকার শুনে সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সুলতানাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে, তুমিই কি চিৎকার করছিলে? সুলতানার বুক ধড়াস ধড়াস করছিল। ও বলল, পায়খানা এটা কি? মাঝখানে রেলগাড়ির মতো এটা কি ঝুলিয়ে রেখেছে? আমার কোমরে ব্যথা, ভাবলাম এটা ধরে দাঁড়াই। যেই না আমি শিকল ধরে টানলাম, অমনি তা এমন শব্দ করে উঠলো যে তোমাকে আমি কি বলবো। শুনে খোদাবক্স একচোট হাসলো। তারপর সেই স্যানিটারি সম্পর্কে সুলতানাকে সব বুঝিয়ে দিল। বলল, এক নতুন ফ্যাশন, শিকল ধরে টানলেই সমস্ত নোংরা নিচে নেমে যায়। খোদাবক্স আর সুলতানার মধ্যে আপনা থেকেই কিভাবে সম্পর্ক গড়ে উঠেছিল সে এক দীর্ঘ ইতিহাস। খোদাবক্স একসময় রাওয়ালপিন্ডিতে থাকত। এন্ট্রান্স পাশ করার পর সে লরি চালানো শেখে, আর 4 বছর ধরে সে রাওয়ালপিন্ডি থেকে কাশ্মীর পর্যন্ত লরি চালানোর কাজ করত। সেই সময় কাশ্মীরে এক মেয়ের সঙ্গে তার ভাব হয়। সেখান থেকে সে তাকে ভাগিয়ে নিয়ে আসে। লাহোরে সে কোনো জোগাড় করতে না পারায় মেয়েটিকে পেশায় লাগিয়ে দেয়। 2-3 বছর এইভাবেই চলে, কিন্তু একদিন সেই মেয়েটি অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। 2-3 বছর এইভাবেই চলে, কিন্তু একদিন সেই মেয়েটা অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। খোদাবক্স জানতে পারলো সে আম্বালায় আছে। সে তার খোঁজে সেখানে আসে আর সুলতানাকে পায়। সুলতানাও তাকে পছন্দ করে। পরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। খোদাবক্স সেখানে আসতেই সুলতানার কারবার হু করে বেড়ে ওঠে। মেয়ে মানুষেরা সাধারণত অন্ধবিশ্বাসী, তাই সুলতানা ভাবল খোদাবক্স ভগবান, কারণ সে আসাতেই ওর বাজার এত রমরমা হয়েছে। এই বিশ্বাসের জন্য খোদাবক্সের মর্যাদা ওর কাছে আরো বেড়ে গেল। খোদাবক্স ছিল পরিশ্রমী মানুষ। সারাদিন পায়ের ওপর পা দিয়ে বসে থাকা সে মোটেই পছন্দ করত না। একজন ফটোগ্রাফারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। রেলওয়ে স্টেশনের বাইরে বক্স ক্যামেরা দিয়ে সে ফটো তুলত। তার কাছ থেকেই খোদাবক্স ফটো তোলার কাজ শিখে নিল এবং সুলতানার কাছ থেকে 60 টাকা নিয়ে একটা ক্যামেরাও কিনে ফেললো। ধীরে ধীরে একটা পর্দা তৈরি করালো, 2টো চেয়ার কিনলো এবং ফটো ধোয়ার সমস্ত সরঞ্জাম কিনে সে নিজেই কারবার খুলে বসলো। কারবার ভালোই চলছিল। খুব অল্প দিনের মধ্যেই আম্বালা ছাউনিতে সে জাঁকিয়ে বসলো। এখানে সে গোরাদের ফটো তুলত। 1 মাসের মধ্যেই ছাউনির অনেক গোরার সঙ্গে তার পরিচয় হয়ে গেল এবং পরে সুলতানাকে সে তাদের কাছে নিয়ে আসতে লাগলো। খোদাবক্সের মাধ্যমে ছাউনির অনেক গোরাই সুলতানার খদ্দের হয়ে গেল। সুলতানা কানের দুল কিনলো, 5 তোলার 8টি কঙ্কনও তৈরি করালো, 10-15টা দামি দামি শাড়িও কিনলো। ঘরে ফার্নিচার ও অন্যান্য জিনিসও এলো। এই আম্বালা ছাউনিতে বেশ সুখেই ছিল, কিন্তু হঠাৎ খোদাবক্সের মনে কি হলো তা কে জানে, সে দিল্লি চলে আসা ঠিক করলো। সুলতানা খোদাবক্সকে কিভাবে না করে, কারণ খোদাবক্সকে ও নিজের সৌভাগ্য বলে বিশ্বাস করে। ও হাসি মুখেই দিল্লি যাওয়ার প্রস্তাব মেনে নিল। ও ভেবেছিল এত বড় শহর যেখানে লাট সাহেব থাকেন সেখানে ওর ধান্দা আরো ভালোভাবে চলবে। নিজে দিল্লির অনেক প্রশংসা শুনেছিল। তাছাড়া সেখানে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে। এই মাজার সম্পর্কে ওর মনে অগাধ শ্রদ্ধা ছিল। দেরি না করে ঘরের সমস্ত আসবাবপত্র বিক্রি করে খোদাবক্সের সঙ্গে ও দিল্লি চলে গেল। এখানে এসে খোদাবক্স 20 টাকায় এই ফ্ল্যাটটা ভাড়া নিল
এবং দুজনে একসঙ্গে থাকতে লাগলো। একই রকম দেখতে নতুন বাড়িগুলো রাস্তার পাশ দিয়ে এক কাতারে বহুদূর চলে গিয়েছিল। মিউনিসিপাল কমিটি শহরের এই অংশে বেশ্যাদের জন্যই বানিয়ে দিয়েছিল, যাতে এরা শহরের যেখানে সেখানে ঘাঁটি গেড়ে না বসে। নিচে দোকান আর ওপরে এই ফ্ল্যাট। সমস্ত দালানগুলি একই ডিজাইনে তৈরি হয়েছিল বলে মাঝে মাঝে নিজের ফ্ল্যাট খুঁজে বের করতে ওকে অসুবিধায় পড়তে হতো। কিন্তু লন্ড্রিওয়ালা যখন তার দোকানে সাইনবোর্ড টাঙিয়ে দিল, তখন ওর নিশানা ঠিক হয়ে গেল। এখানে ময়লা কাপড় ধোলাই করা হয়। বোর্ডের এই লেখা পড়েই ও নিজের ফ্ল্যাট চিনে নিতে পারত। এইরকম আরো অনেক নিশানা ও ঠিক করে নিয়েছিল। যেখানে বড় বড় হরফে কয়লার দোকান লেখা, সেখানে ওর বান্ধবী হীরাবাই থাকত। সে মাঝে মাঝে রেডিওতে গান গাইতে যেত। যেখানে ভদ্রলোকদের জন্য নানা রকম খাবার পাওয়া যায় লেখা, সেখানে ওর আরেক বান্ধবী মুক্তার থাকত। নেউরারের কারখানার ওপরে আনবাড়ি থাকত। সে ওই কারখানার শেঠের কাছে চাকরি করত। রাত্রেও শেঠকে কারখানা দেখাশোনা করতে হতো বলে সে আনবাড়ির কাছে থেকেই যেত। কারবার চালু হওয়ার পর সাধারণত খুব অল্প খরিদ্দারি আসে, কিন্তু যখন 1 মাস সুলতানা বেকার থাকলো, তখন ও নিজের মনকে বোঝালো। কিন্তু 2 মাস চলে যাওয়ার পরও যখন কোনো মানুষ তার ঘরে এলো না, তখন ও খুব চিন্তায় পড়ে গেল। ও খোদাবক্সকে বলল, খোদাবক্স, পুরো 2 মাস হয় আমি এখানে এসেছি, এর মধ্যে কেউ আমার ঘরে এলো না। জানি আজকাল বাজার খুব মন্দা, কিন্তু তার মানে এই নয় যে মাস ভর কারো মুখ দেখবো না। খোদাবক্সের নিজেরই এই ব্যাপারটা খটকা ঠেকছিল, কিন্তু সে চুপ করেছিল। সুলতানা যখন নিজের থেকে কথা তুলল, তখন সে বলল, আমিও কদিন থেকে এই কথাই ভাবছি। একটা ব্যাপার মনে হচ্ছে, যুদ্ধের জন্য লোকজন বিভিন্ন চক্করে পড়ে এই রাস্তা ভুলে গিয়েছে, কিংবা এও হতে পারে। সে কথা শেষ করার আগেই সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা গেল। খোদাবক্স এবং সুলতানা দুজন সিঁড়ির সেই আওয়াজের দিকে তাকালো। দরজায় কেউ একজন শব্দ করল। খোদাবক্স লাফিয়ে গিয়ে দরজা খুলল। একজন লোক ভেতরে ঢুকলো। এ ছিল প্রথম খদ্দের, যে 3 টাকায় রফা করলো। এরপর আরো 5 জন আসে, অর্থাৎ 3 মাসে 6 জন, যাদের কাছ থেকে সুলতানা মাত্র 18.5 টাকা উসুল করেছিল। $20 টাকা তো এই ফ্ল্যাটেরই ভাড়া, তাছাড়া জলের ট্যাক্স, ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, জামা কাপড়, ওষুধ টষুধের খরচ তো পৃথক। অথচ কোনো আমদানি নেই। 3 মাসে 18.5 টাকাকে কোনো আমদানি বলা যায় না। সুলতানা খুব চিন্তায় পড়ে গেল। 5.5 তলার যে 8টি কঙ্কন ও আমবালায় বানিয়েছিল, তা এক এক করে বিক্রি করে দিল। শেষ কঙ্কনটি যখন বিক্রি করার সময় এলো, তখন ও খোদাবক্সকে বলল, তুমি আমার কথা শোনো, চলো আমবালায় ফিরে যাই। এখানে কি আছে? তোমার হয়তো ভালো লাগছে, কিন্তু এই শহর থেকে আমার মন উবে গেছে। তোমার কাজ কারবারও তো আমবালাতে ভালো চলতো। চলো সেখানেই ফিরে যাই। যা ক্ষতি হয়েছে তা ভুলে যাওয়ার চেষ্টা করো। যাও, এই কঙ্কনটা বেচে এসো। আমি জিনিসপত্র বেঁধে টেঁধে তৈরি থাকছি। আজকে রাতের গাড়িতে এখান থেকে রওনা হব। খোদাবক্স সুলতানার হাত থেকে কঙ্কনটা নিয়ে বলল, আমবালায় ফিরে যাওয়ার আর ইচ্ছা নেই। এই দিল্লি থেকেই কামাবো। তোমার এই চুড়ি এক এক করে আবার ফিরিয়ে আনবো। আল্লাহর উপর ভরসা রাখো। এ আল্লাহর কারসাজি। এখানেও তিনি একদিন কোনো না কোনো পথ বাতলিয়ে দেবেন।
কিন্তু যখন 5টি মাস চলে গেল এবং খরচের তুলনায় আমদানি 1/4 চেয়েও কম হলো, তখন সুলতানা খুব চিন্তায় পড়ে গেল। খোদাবক্স এখন প্রায়ই সারাদিন কোথাও উধাও হয়ে থাকতে লাগলো। সেজন্য সুলতানার মনে দুঃখ ছিল। অবশ্য আশপাশে মেলামেশা করার মতো 2-1 জনের সঙ্গে যে ওর পরিচয় ছিল না তা নয়, যাদের সঙ্গে ও কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারে। কিন্তু প্রতিদিন তাদের ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প গুজব করা ওর কাছে ভালো লাগতো না। আস্তে আস্তে ও ওর এই বান্ধবীদের সঙ্গেও মেলামেশা বন্ধ করে দিল। সারাদিন ও ওর নিজের ফাঁকা ঘরেই চুপচাপ বসে থাকতো। কখনো সুপুরি কাটতো, কখনো পুরনো আর ছেঁড়া ফাটা জামা কাপড় সেলাই করত, কখনো বাইরের ব্যালকনিতে এসে জানলার সঙ্গে ঠেস দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সামনের রেলওয়ে শেডের কাছে দাঁড়িয়ে থাকা বা চলন্ত ইঞ্জিনের দিকে উদ্দেশ্যহীনভাবে ও তাকিয়ে থাকত। রাস্তার অন্যদিকে ছিল মালগুদাম, যে মালগুদাম একদিক থেকে আরেক দিক পর্যন্ত প্রসারিত ছিল। ডান দিকে টিনের শেডের নিচে বড় বড় গাঁট পড়ে থাকত, আর চারদিকে নানা রকম জিনিসপত্রে স্তূপাকার। বাঁয়ে খোলা মাঠ, যে খোলা মাঠে অসংখ্য লাইন বিছানো। রৌদ্রে লোহার এই লাইনগুলো যখন ঝকমক করে উঠত, তখন সুলতানা নিজের হাতের দিকে তাকাতো। ওর হাতের নীল নীল শিরাগুলো ওই লাইনের মতোই প্রস্ফুটিত হয়ে উঠেছে। এই দীর্ঘ আর খোলা মাঠে সবসময় ইঞ্জিন আর গাড়ি চলাচল করত, কখনো এদিকে যাচ্ছে কখনো ওদিকে। ইঞ্জিন আর গাড়ির ঝিকঝিক আওয়াজ সব সময় লেগে থাকতো। খুব ভোরে ও যখন ব্যালকনিতে এসে দাঁড়াতো, তখন এই দৃশ্য বড় অদ্ভুত দেখাতো। কুয়াশার মধ্যে যখন ইঞ্জিনের মুখ দিয়ে ঘন ধোঁয়া বের হয়ে অপরিচ্ছন্ন আকাশের দিকে উঠত, তখন মনে হতো যেন মোটা সোটা আর নাদুস নুদুস মানুষগুলো এক এক করে ওপরে উঠে যাচ্ছে। বাষ্পের বড় বড় জলবিন্দুগুলো রেল লাইন থেকে আওয়াজ করে বের হয়ে আসতো এবং চোখ মিটমিট করতে করতে হাওয়ায় মিলিয়ে যেত। যখন গাড়ির কামরাগুলো এক ধাক্কা দিয়ে ছেড়ে দিত, তখন নিজের কথা খুব বেশি করে মনে পড়ে যেত। ওর মনে হতো কেউ ওর জীবনের লাইনে এক ধাক্কা দিয়ে ওকে ছেড়ে দিয়েছে, আর ও আপনা আপনি সেই লাইন ধরে এগিয়ে চলেছে। অন্য সবাই লাইন বদল করছে আর ও ছুটেই চলেছে, না জানি কোন দিকে চলেছে। এমন একদিন আসবে যখন এই ধাক্কার জোর আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর ও কোথাও এসে একেবারে থেমে যাবে। এমন এক জায়গায় থেমে যাবে যেখানে ওর দেখাশোনা করার কেউ থাকবে না। ঘন্টার পর ঘন্টা রেলের এই এঁকে বেঁকে যাওয়া লাইন আর দাঁড়িয়ে থাকা বা চলন্ত ইঞ্জিনের দিকে ও উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে থাকতো, আর একটার পর একটা কল্পনা ওর মনে খেলে যেত। যখন ও আম্বালা ছাউনিতে থাকতো, তখন ওর ঘর স্টেশনের খুব কাছেই ছিল, কিন্তু যেখানে ও কোনোদিন এইসব দৃশ্যগুলোকে এভাবে দেখার চেষ্টা করেনি। কখনো কখনো ওর মনে হতো সামনে জালের মতো বিছানো এই রেল লাইন এবং মাঝে মাঝে যে বাষ্প আর ধোঁয়া উঠছে, তা যেন এক বিরাট বেশ্যাখানা। সেখানে অসংখ্য গাড়ি ছিল, আর তার মাঝে বেশ কিছু বড়সড় ভারী ইঞ্জিন এদিক থেকে ওদিক টহল দিচ্ছিল। এই ইঞ্জিনগুলোকে দেখলে সুলতানার শেঠজি বলে মনে হতো, যারা আম্বালাতে কখনো কখনো ওর ঘরে যাতায়াত করত। আবার যখন কোনো ইঞ্জিন ধীরে ধীরে সার সার গাড়ির পাশ দিয়ে চলে যেত, তখন ওর মনে হতো কেউ যেন বেশ্যাপট্টির মাঝ দিয়ে ওপরের ঘরের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। সুলতানা জানতো এই ধরনের উদ্ভট চিন্তা মাথার গন্ডগোল থেকেই হয়। যখন প্রায় সব সময় ওর এই ধরনের উদ্ভট কল্পনা হতে লাগলো, তখন ও ব্যালকনিতে যাওয়া ছেড়ে দিল। খোদাবক্সকে ও বারবার বলল, দেখো, আমার অবস্থাটা একটু বিবেচনা করো। তুমি দুদণ্ড ঘরে থাকো, আমি সারাদিন অসুস্থের মতো পড়ে থাকি। কিন্তু খোদাবক্স
সব সময় ওকে আশ্বাস দিয়ে বলতো, আমার জান, আমি বাইরে কিছু কামানোর জন্য ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ রহম করলে খুব অল্প দিনের মধ্যেই আমি এই বাধা পার হয়ে যাব। 5 মাস হয়ে গিয়েছিল। এর মধ্যে না সুলতানা না খোদাবক্স কেউ বাধা পার করতে পারেনি। মহরমের মাস এগিয়ে আসছিল। মহরমের সময় যে কালো কাপড় পরতে হয় তা সুলতানার কাছে ছিল না। মুক্তার লেডি হ্যামিল্টনের এক নতুন কাটের কামিজ বানিয়েছিল। সেই কামিজের হাতা ছিল কালো জর্জেটের। ওই কামিজের সঙ্গে ম্যাচ করার জন্য তার কাছে কালো সাটিনের সালোয়ার ছিল। সেই সালোয়ারের রং ছিল কাজলের মতো চমকদার। আনওয়ারিও রেশমি জর্জেটের একটা সুন্দর শাড়ি কিনেছিল। সে সুলতানাকে বলে, এই শাড়ির নিচে সে সাদা বস্কির পেটিকোট পরবে, কারণ এটাই নতুন ফ্যাশন। এই শাড়ির সঙ্গে পরার জন্য আনওয়ারি কালো মখমলের একজোড়া নরম জুতোও কিনেছিল। এইসব জিনিস দেখে সুলতানার খুব দুঃখ হলো, কারণ মহরম পালনের জন্য এসব কেনার কোনো সামর্থ্য তার ছিল না। আনওয়ারি এবং মুক্তারের কাছে নতুন পোশাক দেখে ও যখন ঘরে ফিরে এলো, তখন ওর মন খুব উদাস হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল একটা পোড়ার মতো কিছু ওর নিজের ভেতরে হয়েছে। ওর ঘর একেবারে খালি ছিল। অন্যান্য দিনের মতো আজকেও খোদাবক্স বাইরে ছিল। অনেকক্ষণ পর্যন্ত ও শতরঞ্জির ওপর পাশ বালিশে মাথা রেখে শুয়ে থাকলো। কিন্তু যখন ওর ঘাড় ধরে গেল, তখন ও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো এই দুঃখময় কল্পনাকে নিজের মন থেকে সরিয়ে ফেলার জন্য। সামনে রেল লাইনের ওপর বগিগুলো ঠায় দাঁড়িয়েছিল, কিন্তু কোনো ইঞ্জিন ছিল না। তখন সন্ধ্যার সময়, রাস্তার ওপর জল ছিটিয়ে দেওয়া হয়েছিল বলে ধুলো বসে গিয়েছিল। বাজারে লোকজনের চলাচল শুরু হয়ে গিয়েছিল, আর যারা এদিক সেদিক উকিঝুঁকি মারছিল তারা চুপচাপ কোনো ঘরে ঢুকে পড়ছিল। ঠিক এই ধরনের একজন লোক ঘাড় উঁচু করে সুলতানার দিকে তাকালো। সুলতানা মুচকি হেসে দিল। সে মুহূর্তের জন্য খোদাবক্সের কথা ভুলে গেল, কারণ রেল লাইনের ওপর একটা ইঞ্জিন এসে গিয়েছিল। সুলতানা ওকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে ওর মনে হতে লাগলো ইঞ্জিনও কালো পোশাক পরে রয়েছে। এই অদ্ভুত ধরনের দুঃখের চিন্তা ও মন থেকে হটানোর জন্য যখন রাস্তার দিকে তাকালো, তখন দেখলো সেই লোকটি গরুর গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, যে এই কিছুক্ষণ আগে ওকে কামাতুর চোখে দেখেছিল। সুলতানা তাকে হাত নাড়িয়ে ইশারা করলো। লোকটি এদিক ওদিক তাকিয়ে অস্ফুট কণ্ঠে বলল, কোন দিক দিয়ে আসবো? সুলতানা তাকে ওপরে ওঠার রাস্তা দেখিয়ে দিল। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ফুর্তিবাজের মতো ওপরে উঠে এলো। সুলতানা তাকে শতরঞ্জির ওপর বসালো এবং গল্প শুরু করার জন্য বলল, উপরে আসতে এত ভয় পাচ্ছিলেন কেন? সুলতানার কথা শুনে লোকটা এক ঝলক মিষ্টি হাসল। হেসে বলল, তুমি কিভাবে বুঝলে? ভয় কি আছে? সুলতানা তাকে বলল, বললাম তার কারণ আপনি অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলেন আর কিছু চিন্তা করছিলেন। সুলতানার কথা শুনে সে আবার হাসল। তুমি ভুল বুঝেছ, আমি তোমার ওপরের ফ্ল্যাটের দিকে দেখছিলাম। ওইখানে দাঁড়িয়ে একটা মেয়ে একজন লোককে বুড়ো আঙুল দেখাচ্ছিল। এই দৃশ্য আমার বেশ ভালোই লাগছিল। এর মধ্যে সবুজ বাল্ব জ্বলে উঠল, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। সবুজ আলো আমি খুব ভালোবাসি, দেখতে খুব ভালো লাগে বলে ঘরের চারদিকে একবার সে চোখ ফিরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে সুলতানা বলল, কি আপনি চলে যাচ্ছেন? লোকটি বলল, না, তোমাদের এই ঘরগুলো দেখতে চাই, চলো ঘুরিয়ে সব ঘর দেখাও। সুলতানা তাকে 3টি ঘর এক এক করে ঘুরিয়ে দেখালো। লোকটা মুখ বুজে ঘরগুলো দেখলো। তারা দুজনে আবার আগের ঘরে
যেখানে সেই লোকটা বসেছিল সেখানে ফিরে এলো। এসে লোকটা বলল, আমার নাম শঙ্কর। এই প্রথম সুলতানা শঙ্করকে খুঁটিয়ে দেখল। মাঝারি উচ্চতা, খুবই সাধারণ চেহারা, কিন্তু ওর চোখ দুটো ছিল অসাধারণ স্বচ্ছ আর সুন্দর। আর সেই চোখে কি ধরনের যেন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। ব্যায়াম করা শক্ত সামর্থ্য দেহ, কানের কাছে কয়েক গছা চুলে পাক ধরেছিল। ধূসর রঙের একটা প্যান্ট পরেছিল। গায়ে যে সাদা শার্ট ছিল তার কলার ছিল ঘাড়ের ওপর ওঠানো। শঙ্কর শতরঞ্চির ওপর এমন গ্যাঁট হয়ে বসেছিল যেন শঙ্কর নয়, সুলতানা নিজেই তার খদ্দের। এই অনুভব সুলতানাকে বিচলিত করে তুলল। তাই সে শঙ্করকে বলল, আদেশ করুন। শঙ্কর বসেই রইল। সুলতানার কথা শুনে সে শুয়ে পড়ে বলল, আমি কি আদেশ করব? তুমিই করো, তুমিই তো আমাকে ডেকেছ। সুলতানা ওর কথার কোনো জবাব না দেওয়াতে সে উঠে বসল। আমি ভেবেছিলাম, যাক তুমিই শোনো, তুমি যা ভেবেছ তা ভুল। আমি সেই সব লোকদের একজন নই যারা কিছু দিয়ে যায়। ডাক্তারের মতো আমারও ফিজ আছে, আমাকে ডাকলে ফিজ দিতেই হবে। তার কথা শুনে সুলতানার মাথা ঘুরে উঠল, কিন্তু তা সত্ত্বেও ও অনায়াসে হেসে উঠল। আপনি কি কাজ করেন? শঙ্কর জবাব দিল, তোমরা যে কাজ করো সেই কাজ। কি? তুমি কি করো? আমি কিছুই করি না। আমিও কিছু করি না। সুলতানা রেগে বলল, এটা তো ঠিক নয়, আপনি কোনো না কোনো কাজ নিশ্চয়ই করেন। শঙ্কর খুব বিনয়ের সঙ্গে উত্তর দিল, তুমিও নিশ্চয়ই কিছু না কিছু করো। কিছুই করি না। আমিও কিছু করি না। তবে এসো দুজনে কিছু করি। তৈরি আছি, কিন্তু কিছু করার জন্য আমি কখনো পয়সা দিই না। নিজের বুদ্ধিকে একটু চিকিৎসা করো, এটা লঙ্গরখানা নয়। আমিও ভলেন্টিয়ার নই। সুলতানা আর কথা না বাড়িয়ে থেমে গেল। ও জিজ্ঞেস করলো, ভলেন্টিয়ার কি? শঙ্কর বলল, উল্লুকে পাঠ্যে। আমি উল্লুকি পাঠ্যি নই। তুমি না হতে পারো, কিন্তু তোমার সঙ্গে যে থাকে সেই খোদা বক্স উল্লুকা পাঠ্যা। কেন? কেন? ও বেশ কিছুদিন ধরে এমন এক ফকিরের কাছে ওর ভাগ্য ফেরানোর জন্য যাতায়াত করছে, যার নিজের ভাগ্যই জং ধরা তালার মতো বন্ধ। বলে শঙ্কর হেসে উঠল। সুলতানা শঙ্করের কথা শুনে বলল, তুমি হিন্দু, তাই আমাদের এই ফকিরকে নিয়ে ঠাট্টা করছো। শঙ্কর বলল, বেশ্যাখানায় হিন্দু মুসলমানের প্রশ্ন ওঠানো উচিত নয়। বড় বড় পণ্ডিত এবং মৌলভীরাও এখানে এসে ভদ্রলোক বনে যায়। কি উটপটাং কথা বলছো? থাকবে কিনা বলো। থাকবো, এই শর্তে যা তোমাকে আগে বলেছি। সুলতানা উঠে দাঁড়িয়ে বলল, যাও নিজের রাস্তা ধরো। শঙ্কর হেলে দুলে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে যেতে যেতে বলল, আমিও মাঝে মাঝে এই বাজার দিয়ে যাতায়াত করি। তোমার যদি কখনো কোনো দরকার হয় তবে ডাকবে, আমি খুব কাজের লোক। শঙ্কর চলে গেল। সুলতানা কালো পোশাকের কথা ভুলে গিয়ে অনেকক্ষণ ধরে শুধু ওর কথাই ভাবতে লাগলো। এই মানুষটির কথাবার্তা তার দুঃখকে অনেকখানি হালকা করে দিয়েছিল। যদি সে আম্বালায় আসতো, যেখানে ও সুখে ছিল, সেখানে সুলতানা তাকে অন্য চোখে দেখত এবং খুব সম্ভবত তাকে ধাক্কা দিয়ে বের করে দিত। কিন্তু এখানে ও উদাস হয়ে দিন কাটায়, তাই শঙ্করের কথা ওর খুব ভালো লাগলো। সন্ধ্যার পর যখন খোদা বক্স এলো, তখন সুলতানা তাকে জিজ্ঞেস করলো, তুমি আজ সারাদিন কোথায় উধাও হয়েছিলে? খোদা বক্স ক্লান্তিতে ভেঙে পড়েছিল। বলল, পুরানো কেল্লা থেকে আসছি। সেখানে একজন ফকির কিছুদিন হলো এসে রয়েছেন। তার কাছেই প্রতিদিন যাই,
যাতে আমাদের দিন ফেরে। সে তোমাকে কিছু বলেছে? না, এখনো সে মেহেরবান হয়নি। সুলতানা, আমি যেভাবে তার খিদমত করছি তা কখনো বৃথা যাবে না। আল্লাহর যদি কৃপা থাকে তবে নিশ্চয়ই দিন ফিরবে। সুলতানার মহরম পালনের কথা মনে পড়ে গেল। খোদাবক্সকে ও অশ্রুভরা সিক্ত কণ্ঠে বলল, সারাদিন তুমি বাইরে বাইরে থাকো আর আমি এখানে খাঁচায় বন্দী হয়ে থাকি, না কোথাও যেতে পারি না আসতে পারি। মহরম মাথার ওপর এসে গিয়েছে, তুমি এর কোনো ব্যবস্থা করো। কালকে আমার কাপড় চাই, ঘরে একখানা কড়িও নেই, কঙ্কনগুলি ছিল তাও এক এক করে গিয়েছে। তুমি বলো কি হবে? ফকিরের পিছে আর কতদিন ঘুরে বেড়াবে? আমার মনে হচ্ছে দিল্লিতে খোদা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার কথা যদি শুনতে চাও তবে নিজের কাজ শুরু করে দাও, তাতে কিছু সুরাহাই হবে। খোদাবক্স শতরঞ্জির উপর শুয়ে পড়ে বলল, কাজ শুরু করার জন্য তো সামান্য কিছু পুঁজি চাই। খোদার নামে এখন এরকম দুঃখজনক কথা বলো না, আমি আর সহ্য করতে পারছি না। সত্যি সত্যি আম্বালা ছেড়ে মস্ত ভুল করেছি, কিন্তু যা ঘটে তা আল্লাহই ঘটান, তিনি আমাদের ভালোর জন্যই করেন। জানি না আর কতদিন কষ্ট সহ্য করার পর আমরা। সুলতানা তাকে থামিয়ে দিয়ে বলল, খোদার নামে কসম, তুমি কিছু করো, চুরি করে হোক ডাকাতি করে হোক আমাকে সালোয়ারের কাপড় এনে দাও। আমার কাছে সাদা বস্কির কামিজের কাপড় আছে, তা আমি রং করিয়ে নেব। সাদা শিফনের একটা ওড়না আছে, দেওয়ালির সময় তুমি আমাকে দিয়েছিলে, কামিজের সঙ্গে সেটাও আমি রং করে নেব। শুধু একটা সালোয়ার দরকার, তুমি যেমন করে পারো তা জোগাড় করে দাও। আমার জানের কসম, যেমন করে পারো এনে দাও, না এনে দিলে আমার শ্রাদ্ধ খাও। খোদাবক্স উঠে বলল, তুমি শুধু কসম দিয়েই চলেছ, বলো আমি কোথা থেকে আনবো? হাফিম খাওয়ার জন্য আমার কাছে একটা পয়সাও নেই। যেমন করে পারো আমাকে 4.5 গজ কালো সাটিন এনে দাও। প্রার্থনা করো আজ রাত্রে যেন আল্লাহ 2-3 জনকে পাঠিয়ে দেন। তুমি কিছু করবে না, তুমি ইচ্ছে করলে কয়টা পয়সা নিশ্চয়ই জোগাড় করতে পারো। যুদ্ধের আগে এই সাটিনের গজ ছিল 12 থেকে 14 আনা, এখন 1 গজের দাম 5 সিকে। 4.5 গজে কত টাকা লাগবে? তুমি যখন বলছো আমি কিছু একটা ব্যবস্থা করব, বলে খোদাবক্স উঠে দাঁড়ালো। নাও, এখন এসব ভুলে যাও, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। হোটেল থেকে খাবার এলো, খেয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ল। ভোরে খোদাবক্স পুরনো কেল্লার ফকিরের কাছে গেল, আর সুলতানা একলাই রইল। কিছুক্ষণ শুয়ে এবং ঘুমিয়ে কাটালো। তারপরও সাদা শিফনের ওড়না এবং সাদা বস্কির কামিজ বের করলো এবং নিচে লন্ড্রিতে রং করতে দিয়ে এলো। কাপড় ধোয়া ছাড়াও সেখানে রং করার কাজও হতো। লন্ড্রিতে রং করতে দিয়ে ও ফিল্ম ম্যাগাজিন পড়তে লাগলো। ম্যাগাজিনে ফিল্মের গল্প এবং গান দুই ছিল। ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন 4টে বেজে গিয়েছিল, কারণ রৌদ্র তখন নর্দমার কাছে সরে গিয়েছিল। স্নান টান করে যখন ও দেখলো হাতে কোনো কাজকর্ম নেই, তখন ও গরম চাদর গায়ে জড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। প্রায় ঘন্টাখানেক ও ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আলো জ্বলে উঠছিল, নিচের রাস্তায় ঝলমল আলোর রশ্মি চোখে এসে লাগছিল। শীতের ভাবটা একটু তীব্র হয়ে উঠল। এই তীব্রতা সুলতানার ভালোই লাগলো। চলন্ত টাঙ্গা আর মোটরগুলোকে অনেকক্ষণ ধরে ও তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ ও শঙ্করকে দেখতে পেল। বাড়ির নিচে এসে সে ঘাড় উঁচু করে সুলতানার দিকে তাকিয়ে হেসে দিল। সুলতানা বিনা দ্বিধায় তাকে ওপরে আসার জন্য ডাকলো। শঙ্কর যখন ওপরে এলো তখন সুলতানা খুব বিব্রত বোধ করলো,
কারণ শঙ্করকে সে কি বলবে। ও কোনো চিন্তা ভাবনা না করেই তাকে ডেকেছিল। শঙ্করের মধ্যে এমন কোনো একটা স্বচ্ছন্দ এবং স্বাভাবিক ভাব ছিল যেন এটা তার নিজের ঘর। প্রথম দিনের মতো আজকেও সে পাশ বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। সুলতানা যখন তার সঙ্গে বেশ কিছুক্ষণ কোনো কথাই বলল না, তখন সে নিজেই বলল, তুমি আমাকে সবার ডাকতে পারো, আবার সবার চলে যেতে বলতে পারো। এই ধরনের কথায় আমি কখনো অসন্তুষ্ট হই না। সুলতানা খুব টালমাটালে পড়ে গেল। বলল, না না, বসো, তোমাকে যেতে কে বলেছে? ওর কথায় শঙ্কর হেসে উঠল। বলল, আমার শর্তে তুমি রাজি? কি শর্ত? সুলতানা হেসে জিজ্ঞেস করল। কেন, আমাকে নিকাহ করছো নাকি? নিকাহ? বিয়ে? কেন? না, তুমি নিকাহ করে সারা জীবন কারো সঙ্গে থাকবে না, আমি এ সুখ আমার জন্য নয়। ছেড়ে দাও এই অসম্ভব ব্যাপার, কোনো কাজের কথা বলো। বলো, কি কথা বলবো? তুমি মেয়ে মানুষ, এমন কথা বলো যাতে দিল বদলে যায়। এই দুনিয়াতে শুধু দোকানদারি নেই, অন্য আরো কিছু আছে। সুলতানা মনে মনে শঙ্করকে গ্রহণ করে নিয়েছিল। বলল, খোলসা করে বলো, তুমি আমার কাছে কি চাও? অন্যে যা চাই তাই চাই, বলে শঙ্কর উঠে বসল। তবে তোমার সঙ্গে অন্যের পার্থক্য কোথায় রইল? তোমার আর আমার মধ্যে কোনো ফারাক নেই। ওদের সঙ্গে আমার আসমান আর জমিনের পার্থক্য। এমন অনেক কথা আছে যা জিজ্ঞাসা করা যায় না, বুঝতে হয়। সুলতানা বেশ কিছুক্ষণ ধরে শঙ্করের এই কথার মানে অনুভব করার চেষ্টা করল। তারপর বলল, আমি বুঝতে পেরেছি। তবে বলো, তুমি কি বলতে চাও? তুমি জিতে গিয়েছো, আমি হেরে গিয়েছি, কিন্তু আমি বলছি, আজ পর্যন্ত কেউ এমন কথা আমার কাছ থেকে আদায় করতে পারেনি। তুমি ভুল বলছো। এই মহল্লায় খুঁজলেই তুমি এমন অনেক সহজ সরল আর সাদাসিধে মেয়ে মানুষ হয়তো পাবে, যারা বিশ্বাসই করতে পারবে না কোনো মেয়ে তার পরাজয় এমন ভাবে স্বীকার করতে পারে। আর যে পরাজয় তুমি বিনা দ্বিধায় স্বীকার করে নিচ্ছ, তারা তা মুখে স্বীকার না করলেও তোমার এই সত্য হাজার হাজার মেয়ের মধ্যে আছে। তোমার নাম সুলতানা না? হ্যাঁ, সুলতানা। শঙ্কর উঠে দাঁড়ালো, তারপর হেসে বলল, আমার নাম শঙ্কর। আমার এই নামও এক অদ্ভুত, উৎপটাং। যাক, চলো ভেতরে চলো। শঙ্কর এবং সুলতানা যে ঘরে শতরঞ্জি বিছানো ছিল, সে ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো। কি কথায় তারা হাসছিল তা কে জানে, কিন্তু শঙ্কর যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন সুলতানা তাকে বলল, শঙ্কর, আমার একটা কথা রাখবে? শঙ্কর বলল, আগে বলো, তারপর। সুলতানা কিছুটা দ্বিধান্বিত কণ্ঠে বলল, তুমি হয়তো বলবে আমি দাম উসুল করতে চাইছি, কিন্তু বলো, বলে ফেলো, থামলে কেন? সুলতানা সাহস সঞ্চয় করে বলল, এমন কোনো কথা নয়, মহরম আসছে, আমার কাছে এত পয়সা নেই যে কালো সালোয়ার বানাই। আমার এখানকার সমস্ত দুঃখের কথা তো তুমি শুনেছ। আমার কাছে যে কামিজ আর ওড়না ছিল তা আমি রং করতে দিয়ে এসেছি। শঙ্কর ওর কথা শুনে বলল, তুমি চাও আমি তোমাকে কিছু টাকা দিই, আর সেই টাকা দিয়ে তুমি সালোয়ার তৈরি করাও। সুলতানা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, না, আমি তা বলছি না। আমি বলছি, যদি সম্ভব হয় তুমি আমাকে একটা সালোয়ার এনে দাও। শঙ্কর হাসলো, আমার পকেটে সংযোগ থেকেই কিছু সৃষ্টি হয়, তবু আমি চেষ্টা করব। মহরমের প্রথম দিনেই তুমি সালোয়ার পেয়ে যাবে। এখন খুশি তো? তারপর সুলতানার কানের দুলের দিকে তাকিয়ে বলল, এই দুল জোড়া তুমি আমাকে দেবে? সুলতানা হেসে বলল, এ তুমি কি করবে? রূপোর সাধারণ দুল, খুব বেশি হলে 5 টাকা দাম হবে। শঙ্কর বলল, আমি তোমার কাছে দুল চেয়েছি, এর দাম জিজ্ঞেস করিনি, বলো দেবে কিনা। নিয়ে যাও,
বলে সুলতানা দুল খুলে শঙ্করকে দিয়ে দিল। দিয়ে ওর আফসোস হলো, কিন্তু শঙ্কর তখন চলে গিয়েছিল। সুলতানা একেবারে বিশ্বাস করতে পারেনি শঙ্কর তার কথা রাখবে। কিন্তু 8 দিন পর মহরমের প্রথম দিন সকাল 9টায় ওর ঘরের দরজা কেউ খটখটালো। সুলতানা দরজা খুলে দেখলো শঙ্কর দাঁড়িয়ে আছে। খবরের কাগজে মোড়া একটা জিনিস সুলতানার হাতে দিয়ে বলল, সাটিনের কালো সালোয়ার আছে, দেখে নিও, খুব সম্ভব লম্বা হবে। আমি এখন যাচ্ছি। শঙ্কর সালোয়ার দিয়ে চলে গেল। সুলতানার সঙ্গে আর বেশিক্ষণ কথা বলল না। ওর প্যান্টে ফ্রিজ পড়ে গিয়েছিল, চুল উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছিল এইমাত্র ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। সুলতানা কাগজের মোড়ক খুলে দেখলো সাটিনের কালো সালোয়ার। মুক্তারের কাছে যেমন সালোয়ার দেখেছিল হুবহু তেমনই। সুলতানা খুব খুশি হলো। দুল আর সেই সওদার জন্য ওর যে আফসোস ছিল তা দূর হয়ে গেল এই সালোয়ার এবং শঙ্করের ওয়াদা রাখার জন্য। দুপুরে ও নিচের লন্ড্রি থেকে রং করানো কামিজ এবং ওড়না নিয়ে এলো। সালোয়ার কামিজ এবং ওড়না যখন ও পরে নিল তখন দরজার কড়া ধরে কেউ নাড়ল। সুলতানা দরজা খুলল। মুক্তার ভেতরে এলো। সে সুলতানার দিকে তাকিয়ে বলল, কামিজ আর ওড়না তো দেখছি রং করা হয়েছে, কিন্তু এই সালোয়ার তো নতুন, কবে তৈরি করিয়েছ? সুলতানা বলল, আজ দর্জি দিয়ে গেছে। বলতে বলতে ওর চোখ মুক্তারের কানের ওপর পড়ল। এই দুল তুমি কোত্থেকে নিয়েছ? মুক্তার বলল, আজই আনিয়েছি। এরপর দুজনে কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। শেষ হলো আজকের গল্প কালি সালোয়ার। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।